ফিলিস্তিনে হাজারো নারী শিশু দুর্বিষহ জীবন পার করছে। জাতিসংঘকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। টেকসই উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী। র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে কাজ করছে যুক্তরাষ্ট্র। সম্পর্কের টানাপোড়েন ঘোচাতেও একমত দুদেশ। লুর সঙ্গে বৈঠকের পর সালমান এফ রহমান। শিগগিরই নতুন শিডিউলে চলবে মেট্রো রেল। ৮ মিনিটের পরিবর্তে ৫ মিনিট পরপর ছাড়বে ট্রেন। আপাতত পরিকল্পনা নেই শুক্রবার চালুর। ১.৫ বছরে ঋণের ৭৫ কোটি টাকা পরিশোধ। এবং বিশ্বকাপ খেলতে আজই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন টাইগাররা। দেশ ছাড়ার আগে মিরপুরের শেষ অনুশীলন। সাকিব ছাড়া যোগ দিয়েছেন ১৬ ক্রিকেটার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ফিলিস্তিনে হাজারো নারী শিশু যুদ্ধের কারণে দুর্বিষহ জীবন পার করছে। তাদের রক্ষায় জাতিসংঘকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনমিতিক বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে কাজ করছে বাংলাদেশ। এখাতে প্রয়োজন অর্থ সহায়তা। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের দিকেও আমরা এগিয়ে যাচ্ছি। এ লক্ষ্যে আমরা আমাদের জনগোষ্ঠীকে, বিশেষভাবে তরুণ সম্প্রদায়কে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছি। 2041 থেকে 61 পর্যন্ত যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অব্যাহত থাকবে তা কাজে লাগিয়ে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার কর্মদক্ষতা সৃষ্টি এবং উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার প্রসারের উপর আমরা গুরুত্ব আরোপ করছি। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর কাজ করছে বলে জানিয়েছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মঙ্গলবার রাতে নৈশভোজ আলোচনাকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে তিনি কথা বলেন। এ সময় বঙ্গবন্ধুর খুনি পলাতক রাশেদ চৌধুরীকে দেশে ফেরাতে সহযোগিতারও আশ্বাস দেন লু। সালমান এফ রহমান জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। 2021 সালের ডিসেম্বরে কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ নিয়ে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে দূরত্ব তৈরি হয়। পরে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে দেশটির একের পর এক অনধিকার চর্চায় সেই দূরত্ব আরও বাড়তে থাকে। যদিও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তার ভোল পাল্টাতে শুরু করেন। সেই সঙ্গে বোয়িং বিক্রিসহ বাণিজ্য সম্পর্ক জোরদারে তৎপর হয়ে ওঠেন। এবার জাতীয় নির্বাচনের পর প্রথম কোনো মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মঙ্গলবার রাতে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে যান। ভোজ ও আলোচনা শেষে মার্কিন প্রতিনিধি দল বের হয় রাত 11টার দিকে। পরে সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান জানান, ডোনাল্ড লু বলেছেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে কাজ করছে হোয়াইট হাউস। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে যা করার তা করারও আশ্বাস দিয়েছে মার্কিন প্রশাসন। র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রাশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি এদের ফেরত দেওয়ার ব্যাপারে। তো সেখানে সে বলছে কি এই দুটোই ইস্যু, র্যাব স্যাংশনও এবং খুনিটাকে ফেরত আনার ইস্যুটা তাদের জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে। আমাদের হোয়াইট হাউস আর স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বলছে ওরা স্বাধীনভাবে কাজ করে জাস্টিস ডিপার্টমেন্ট। তো তারা বলেছে দ্যাট আমরা এটা পুশ করতেছি। আমরা জানি তারা বলছে কি আমরা স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমরা ফুল এখন সাপোর্ট দিচ্ছি। সালমান এফ রহমান জানান, রাজনীতি নির্বাচন নিয়ে কোনো আলোচনা না হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতেই সফরে এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ভুটান, নেপাল,
ভারত এর সাথে বাংলাদেশের যে আমাদের রিজনাল একটা আপনার বিদ্যুতের তারা কানেক্টিভিটি চায়, সেটার জন্য তারা বলছে যে আমরা চাই যে আপনারা, তো আমরা বলেছি যে আমরা তো 40 মেগাওয়াট নেপাল থেকে হাইড্রো পাওয়ার শুরু করেছি, ভারতের মাধ্যমে এটা আসবে। তো ওটা শুনে ওনারা খুব খুশি হইলেন। বাংলাদেশের শ্রমনীতি ও শ্রম অধিকার নিয়ে বাড়তি কোনো আগ্রহ নেই আলোচনায় লু জানিয়েছেন, আইএলও সন্তুষ্ট হলেই সন্তুষ্ট হবে তার দেশ। তারা তাদের যে ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। শুধু ঢাকা নয়, আজ থেকে সারা দেশেই মোটরসাইকেলে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বিআরটিএর সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় তিনি এই নির্দেশ দেন। এ সময় সড়ক মহাসড়কে উন্নয়নের পরেও পুরানো গাড়ি চলাচল, যানজট ও দুর্ঘটনা না কমায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। যানজট নিয়ন্ত্রিত এবং দুর্ঘটনা নিয়ন্ত্রিত কিছু আমরা যদি না করতে পারি এবং সড়কে পরিবহনে শৃঙ্খলা যদি না আসে, তাহলে আমরা নিরাপদ সড়কের স্বপ্ন দেখি কি লাভ? এসব সেসব নানান পরিকল্পনা, এগুলো রেজাল্ট তো পাচ্ছি না। রেজাল্ট না পেলে এগুলো করে কি লাভ? কক্সবাজারের উখিয়ায় গহীন পাহাড়ে আরসার আস্তানার সন্ধান পেয়েছে র্যাব। আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার সহ 2 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। ক্যাম্পে নাশকতা করতেই মিয়ানমার থেকে এনে এসব অস্ত্র মজুত করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড় গহীন এই অরণ্যে গোপন আস্তানা গেড়েছে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা। সেখানে মিয়ানমার থেকে এনে মজুত করা হয়েছে অস্ত্র, গ্রেনেড, মাইন ও রকেট সেল। র্যাব জানায়, বেশ কিছুদিন ধরে ক্যাম্পে রোহিঙ্গাদের হেড মাঝি সহ কয়েকজন রোহিঙ্গাকে গুলি ও গলা কেটে হত্যা করা হয়েছে। তারই প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা বাড়ায় র্যাব। পরে উখিয়ার ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে আরসার আস্তানা অবস্থান শনাক্ত করা হয়। বুধবার রাত 2টা থেকে পুরো লাল পাহাড় ঘিরে শুরু হয় অভিযান। এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। জানতে পারি যে আমাদের এই রোহিঙ্গা ক্যাম্প বিচ এক্সটেনশন সংলগ্ন একটি পাহাড়ি এলাকায় বেশ কিছু আরসার সদস্য বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে তারা অবস্থান করছে। সে লক্ষ্যে আমরা মূলত আজকে অভিযানটা পরিচালনা করি। র্যাব জানায়, পাহাড়ি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে 2 সন্ত্রাসীকে। রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা করা ছিল তাদের মূল দায়িত্ব। এখন পর্যন্ত 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি। সো এদেরকে নিয়ে কাজ চলমান আছে। তো আমাদের কাছে স্বীকার করেছে যে বিপুল পরিমাণ তার কাছে গ্রেনেড, আইডি এবং কিছু শেলও রয়েছে এবং অস্ত্র রয়েছে। গেল 1 বছরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ কমান্ডার, গান কমান্ডার সহ শতাধিক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। ক্যাম্পের নিরাপত্তার জন্য দেওয়া হয়েছিল কাঁটাতারের বেড়া, কিন্তু সেই কাঁটাতারের বেড়া কেটে পাহাড়ে আস্তানা গেড়েছে সন্ত্রাসীরা। আর সেই আস্তানা থেকে ক্যাম্পে প্রবেশ করে চালানো হতো অপরাধ কর্মকাণ্ড। তাই ক্যাম্পে নিরাপদ করার জন্য পাহাড়ি আস্তানাগুলোতে অভিযান চালানো প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। উখিয়ার কুতুপালং ক্যাম্পস্থ লাল পাহাড় থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আরসার আস্তানায় অভিযানের বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে লাল পাহাড় এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গহীন পাহাড়, এই গহীন পাহাড়েই রোহিঙ্গা, মিয়ানমারের যে রোহিঙ্গা সন্ত্রাসী রয়েছে সেই সন্ত্রাসীগুলো এই পাহাড়ে অস্ত্র মজুত করেছিল এবং মিয়ানমার থেকে যেহেতু তাদের দেশে সংঘাত চলছে, সেই সংঘাতের জের ধরে সেখান থেকে যে লুট করা হয়েছিল যে ক্যাম্পগুলো রয়েছে, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এবং সেনাবাহিনীর যে ক্যাম্পগুলো রয়েছিল, সেই ক্যাম্প থেকে এই রকেট শেল থেকে শুরু করে হ্যান্ড গ্রেনেড থেকে শুরু করে যে বিদেশি অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলো এখানে এনে মজুত করা হয়েছে বলে র্যাবের প্রাথমিক ধারণা করছে এবং তারা আরও বেশি গভীরভাবে তদন্ত করবে। এই ঘটনায় জড়িত 2 জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা মূলত আরসার শীর্ষ সন্ত্রাসী বলা হচ্ছে। আমার ঠিক যে বিপরীতে যে পাহাড়টি রয়েছে, সেই পাহাড়ে মাটি গর্ত করে অস্ত্রগুলো মজুত করা হয়েছিল।
এরই মধ্যে এগুলো আসলে নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনী 10 পদাতিক ডিভিশনের একটি বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসেছে এবং তারা প্রাথমিকভাবে সেটি পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তারা যেটি বলছেন একজন ক্যাপ্টেন নাদিয়া সুলতানা 10 পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিটের যিনি দায়িত্বে রয়েছেন তিনি এসেছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যে রকেট শেলগুলো খুবই ভয়াবহ এবং পুরো একটি এলাকা ধ্বংস করে দেওয়া যাবে এই ধরনের যে হ্যান্ড গ্রেনেড থেকে শুরু করে যে রকেট শেলগুলো রয়েছে এই শেল দিয়ে সেই বিষয়টি বলছে। এখন যে প্রাথমিক যে কার্যক্রম সেগুলো চলছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করার যে কার্যক্রম সেটি শুরু করবেন। এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি 10 সদস্যের একটি টিম এখানে ঘটনাস্থলে এসেছে এবং ঘটনাস্থলে তারা প্রাথমিক যে কাজ সেটি শেষ করেছে। অন্যদিকে র্যাবের যে কর্মকর্তা রয়েছে মিডিয়া সেলের যিনি দায়িত্বে রয়েছেন পরিচালক আরাফাত হোসেন যেটি বলছেন এই যে মিয়ানমারের যেহেতু সংঘাত চলছে এই সংঘাতের জের ধরে কিন্তু মিয়ানমারের অনেক সন্ত্রাসী গ্রুপ তারা বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছে এবং তারা এসে ক্যাম্পের নাশকতার একটি পরিকল্পনা করছে সেটি তিনি বলছেন। তবে ক্যাম্পের যে নিরাপত্তার কাঁটাতার রয়েছে সেই কাঁটাতার কেটে পাহাড়ে প্রবেশ করে তারা আস্তানা তৈরি করছে সেটি বিষয়টি বলছে। তো এই ছিল আমার কাছে উখিয়ার কুতুব আলম ক্যাম্পস্থ লাল পাহাড় যে আস্তানা রয়েছে সেখান থেকে র্যাবের যে অভিযান চলছে সেটি সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের লাল পাহাড় এলাকায়। শিগগিরই নতুন শিডিউলে চলবে মেট্রো রেল। যাত্রী চাহিদা বিবেচনা করে 8 মিনিটের পরিবর্তে 5 মিনিট পর ছাড়বে ট্রেন। যদিও আপাতত পরিকল্পনা নেই শুক্রবারে চালুর। রাশেদ লিমনের রিপোর্ট। পদ্মা সেতুর পরে মেট্রো রেলই দ্বিতীয় কোনো মেগা প্রকল্প যেখানে শুরুর দিন থেকেই প্রত্যাশা আর প্রাপ্তির হিসেবটা মিলে যাচ্ছে খাপে খাপ। শুরু থেকেই এমআরটি কর্তৃপক্ষ যেন এগিয়ে যাচ্ছে তালে তাল মিলিয়ে। উত্তরা থেকে আগারগাঁও 4 ঘন্টা থেকে শুরু, এখন মতিঝিল পর্যন্ত চলছে সকাল থেকে প্রায় রাত 10টা পর্যন্ত। তবু যেন তিল ধারণের ঠাঁই নেই, পিক অফ পিক বলে কিছুই নেই এই দ্রুত যানে, সবসময়ই যেন যাত্রীতে ঠাসা। তবু নেই অভিযোগ, সড়কের দীর্ঘ যানজট থেকে মুক্তি যেন বড় পাওয়া। ট্রেন তো বাড়ালে ভালো হয়, ভিতরে গ্যাদারিং হয়ে যায় প্রচুর। এখনো পর্যন্ত সার্ভিস ভালোই পাইছে। তবে এই যাত্রী চাপ সামলাতে এবার নতুন পরিকল্পনা নিয়েছে ডিএমটিসিএল। একটি ট্রেন থেকে অপর ট্রেন আসার সময় অর্থাৎ হেডওয়ে 8 মিনিট থেকে 5 মিনিটে নামিয়ে আনার কথা ভাবছেন তারা। পিক আওয়ারে সেই সময়টাতে কিভাবে আমাদের নিয়ে যাওয়া যায় সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। এদিকে এই রেলপথ নির্মাণ ব্যয় হয়েছে প্রায় 33,500 কোটি টাকা, যার প্রায় 20,000 কোটি টাকা উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা আর বাকি টাকা যোগান দিয়েছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে এই ঋণের 3 কিস্তি পরিশোধ করেছে কর্তৃপক্ষ। আমরা এই 10 বছর কোনো ঋণ শোধ করলাম না, তার যে একটা রেট অফ ইন্টারেস্ট হয় এটা সহ আসলটা শোধ করতে হয়, এই বড়টা আমরা কিন্তু পরিশোধ করেছি। বিভিন্ন গণমাধ্যমে খবর হলেও ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন আপাতত 6 দিনই চলবে মেট্রো রেল। এখনই শুক্রবার চালুর কোনো পরিকল্পনা তাদের নেই। স্বপ্নবাহন যে এই নগরে স্বস্তি এনেছে সেটা একরকম হলফ করেই বলা যায়। তবে আপাতত ছোটখাটো যে অসঙ্গতিগুলো ধরা পড়েছে সেগুলো মূলত যাত্রী সাধারণের অভ্যস্ততার বিষয়। ধীরে ধীরে সেই অভ্যস্ততা যদি সঠিকভাবে যাত্রীরা পালন করে তাহলে পুরোপুরি স্বস্তি মিলবে এই মেট্রো রেল থেকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। প্রতিষ্ঠানগুলো আছে এবং বেসরকারি খাত, প্রাইভেট সেক্টর। তো আমেরিকার প্রাইভেট সেক্টরেরও এখানে বিভিন্ন বিষয়ে আমাদের বাংলাদেশে তাদের আগ্রহ আছে, যেমন তারা মিটিগেশনে আমাদের যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান আছে সেটার কিছু অংশ আছে যেখানে তাদের আগ্রহ আছে এবং আগামী দিনে এই বিষয়গুলো আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা আরেকটা যেটা বলেছি যে আমরা শুধু আর্থিক সহায়তা না, আমরা আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য আমরা গবেষণার উপরে আমরা জোর দিয়েছি, আমরা আধুনিক প্রযুক্তির উপরে জোর দিয়েছি। যেমন নাসার বেশ কিছু স্যাটেলাইট আছে
বর্তমানে এগুলো কয়েকটা দেশের তারা মানে নানান ধরনের তথ্য দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে। আগামীতে হয়তো তারা দক্ষিণ এশিয়াতেও সেই স্যাটেলাইটের তথ্যগুলো আমরা পেতে পারি। তো সেটা যখন হবে পর্যায়ক্রমে, সেখানে বাংলাদেশের বিষয়টাও তারা বিবেচনা করবে এবং এটা হয়তো আমরা খুব কম মূল্যে বা হয়তো বিনামূল্যেও পেতে পারি। তো সেটার যে লাভটা আমাদের হবে, যে আমরা যদি বনের কথা বলি, কোন জায়গায় বন উজাড় হচ্ছে, বা মানে আমরা যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতার কথা বলি, এটা আসলে কতটুকু বাড়ছে, এবং স্যাটেলাইটের মাধ্যমে এই তথ্যগুলো আমরা রিয়েল টাইম পাবো। অর্থাৎ এই মুহূর্তে যেটা ঘটছে আমরা সেটা পেতে পারি। সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। তো আমরা এইভাবেই জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে, এবং এছাড়াও আমরা যেমন একটা মিথেন একটা প্ল্যাজ আমরা ওদের সাথে সই করেছি। আমরা স্মার্ট এগ্রিকালচারে তাদের সাথে আমাদের একটা কোঅলিশন আছে, প্ল্যাটফর্ম আছে। একই সাথে তাদের যে এজ নামে তাদের একটা প্রকল্প আছে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। জলদস্যু মুক্ত হয়ে ফেরা এমভি আবদুল্লাহ জাহাজের 23 নাবিকের বাড়িতে বইছে আনন্দের জোয়ার। ফুল দিয়ে বরণের পাশাপাশি সন্তানের জন্য তৈরি করা হয়েছে বিশেষ খাবার। 2 মাসের বেশি সময় পর সকালে খুলনায় এসে পৌঁছান নাবিক তৌফিকুল ইসলাম। তার আগমনে আনন্দের বন্যা বইছে পুরো এলাকা জুড়ে। ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ছোট্ট শিশু সন্তানের পাশাপাশি স্বজন ও এলাকাবাসী। ঈদ আনন্দ ফিরেছে পরিবারের মধ্যে। এদিকে ফরিদপুরের মধুখালীর ছকরিকান্দি গ্রামের নিজ বাড়িতে বড় ভাই হাসানের সঙ্গে বাড়িতে পৌঁছান এমভি আবদুল্লাহর 3rd অফিসার তারিকুল ইসলাম। এ সময় বাবা ও মা বুকে জড়িয়ে নেন তারিকুলকে। সবার চোখেই তখন আনন্দ অশ্রু। যেহেতু ওরা আর্মস পাইরেটস, আমাদের পক্ষে সম্ভব হয় না ওদের সাথে মোকাবেলা করা। ওরা জাহাজে উঠে আসে। যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি তার বিনিময়ে হলে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। হয়তো আল্লাহ পাক আমার দোয়া শুনছে। সবসময় অস্ত্রের ভিতরে থাকা, যেগুলো আমরা অস্ত্র কখনো দেখিও নাই। বাবার সাথে অনেক খেলবো, বাবার সাথে অনেক জায়গায় ঘুরতে যাবো। আল্লাহ রহমতে দেশে ছেলে ফিরে আসছে, বুকের ধান ফিরে আসছে, এটাই আমাদের আল্লাহর শুকরিয়া। হজযাত্রার 7ম দিনের সকাল থেকে প্রায় 800 জন এরই মধ্যে ঢাকা ছেড়েছেন। আর এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন মোট 19,000-এরও বেশি হজযাত্রী। আজ হজযাত্রীদের জন্য মোট 5টি ফ্লাইট বরাদ্দ রাখা হয়েছে, যেখানে সৌদি এয়ারলাইন্সের 3টি আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি ফ্লাইট রয়েছে। এদিকে হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে 50টি ফ্লাইট। বাংলাদেশ হজ অফিসের তথ্য অনুযায়ী এখনও 65,000-এরও বেশি হজযাত্রী সৌদি যাওয়ার অপেক্ষায়। এবছর হজের শেষ ফ্লাইট ছাড়বে আগামী 12 জুন। বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সকাল থেকে মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। টি-20 বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে বাংলাদেশ দল আজ শেষবার মতো অনুশীলন করছে মিরপুর হোম অফ ক্রিকেটে, এবং দেশ ছাড়ার আগে যত ব্যস্ততা সবই কিন্তু আজ এই মিরপুরের হোম অফ ক্রিকেটে দেখা যাচ্ছে। এখানে সকাল 10:30 নাগাদ জাতীয় দল ওয়ার্ম আপ করা শুরু করে। এরপরে কিছুক্ষণ ফিল্ডিং সেশন, ক্যাচিং প্র্যাকটিসের পরে জিম সেশনে প্রায় ঘণ্টাখানেক ঘাম ছড়ায় নাজমুল হোসেন শান্তর দল। এরপরে কিন্তু এই কিছুক্ষণ পরেই এই মূল মাঠে দল আনুষ্ঠানিকভাবে যে টিম ফটো সেশন বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হয়, সেই টিম ফটো সেশনে অংশ নেবেন। যদিও বা এর আগে সকাল 10:30 নাগাদ থেকে যে অনুশীলন হয়েছে, অর্থাৎ ওয়ার্ম আপ এবং ক্যাচিং প্র্যাকটিস, সেখানে কিন্তু সাকিব আল হাসানকে দেখা যায়নি। এছাড়াও হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহ ছিলেন না। ধারণা করা হচ্ছে টিম ফটো সেশনের আগে আর কি দলের অন্যতম এই 2 সদস্যকে দেখা যাবে, এবং সেই ফটো সেশনের জন্যই কিন্তু সব শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবং এই মূল মাঠে বসেই আসলে বাংলাদেশ দল দেশ ছাড়ার আগে বিশ্বকাপের যে নতুন জার্সি রয়েছে সেই জার্সি পরে আসলে অনুশীলন করবে। এবং ক্রিকেটাররাও আমরা দেখছি যে এক এক করে আসলে মাঠে আসা শুরু করেছেন। আমি যদি দেখাতে চাই আপনাদের, আপনিও ক্যামেরায় এখন দেখবেন সহ অধিনায়ক তাসকিন আহমেদকে, যিনি আসলে ইনজুরির জন্য অনিশ্চিত হলেও এই ক্রিকেটার আসলে সহ অধিনায়ক হিসেবেই মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দিতে যাচ্ছেন। এবং এই পেসারের জন্য এমন অভিজ্ঞতা এবারই প্রথম যেখানে আসলে তিনি দেশের দলের হয়ে আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। তবে কবে নাগাদ আসলে তাসকিন আহমেদ ফিরতে পারবেন জাতীয় দলে বা ম্যাচ খেলার জন্য ফিট হয়ে উঠবেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আপাতত বাংলাদেশ দল এখানে ফটো সেশনের পরে যে প্রেস কনফারেন্স রয়েছে, অর্থাৎ নির্ধারিত যে প্রেস কনফারেন্স, যেখানে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহের আসার কথা, সেই প্রেস কনফারেন্স কিন্তু শুরু হবে কিছুক্ষণ পরে। এরপরই রাত নাগাদ বাংলাদেশ দল দেশ ছাড়বে বিশ্বকাপের উদ্দেশ্যে। আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সব শেষ।
সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফিলিস্তিনের হাজারো নারী শিশু দুর্বিষহ জীবন পার করছে। জাতিসংঘকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, টেকসই উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী। র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে কাজ করছে যুক্তরাষ্ট্র। সম্পর্কে টানা পড়েন ঘোচাতেও একমত দুদেশ। লুর সঙ্গে বৈঠকের পর সালমান এফ রহমান। এবং উখিয়ায় গহীন পাহাড়ে আরসার আস্তানার সন্ধান অভিযানের র্যাব। ঘটনাস্থলে সেনাবাহিনীও। বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার। 2 সন্ত্রাসী আটক। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন এস এম ইকবাল। ধন্যবাদ ছোঁয়া। বিশ্বের নানা প্রান্তের খেলার খবর নিয়ে থাকবো আমি, সঙ্গে থাকবো।